অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা ও ইউএসের নিজেদের ভিসা যারা নিজেরাই প্রসেস করেন তাদেরকে হেল্প করার জন্য আমাদের যে গ্রুপ গুড্ডি ট্রাভেল এড বাংলাদেশ, এখানে অনেককেই প্রশ্ন করতে দেখি যে আমার ডকুমেন্টস হেল্প লাগবে, কোনো এজেন্সি কি আমার ডকুমেন্টস হেল্প করে ভিসা প্রসেস করে দিতে পারবেন কি না। সো এই ডকুমেন্টস হেল্পের বিষয়টা কি, আর ডকুমেন্টস হেল্প নিয়ে ভিসা প্রসেস করলে কি হয়, পরিণতি কি হয়, সে বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। চলুন যাওয়া যাক তাহলে আজকের মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। আমাদের এই গ্রুপে এক ভাই উনি প্রশ্ন করেছে যে এটা উনি একটা পোস্ট করেছে অ্যাকচুয়ালি, যে এটা আমার পরিচিত একজনের কাছে আসছে, এই চিঠির রিপ্লে কিভাবে দেওয়া যায়, কিভাবে এটা ব্যান থেকে রক্ষা করা যায়, এ সম্পর্কে কারো কি ধারণা আছে। সো এই যে ওনার যে মানে যে লেটারটা এসছে আইআরসি থেকে, সেই লেটারটা এটা আমি একটু বড় করি তাহলে পড়া যাবে। তো লেটারটা অনেক বড় লেটার, কিন্তু আমি সবটুকু না পড়ে মেইন অংশ যেটা, সেই অংশটা একটু আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। তো দেখেন এখানে যেই চিঠিটা পাঠিয়েছে আইআরসি থেকে, তো চিঠিটাতে লেখা আছে, স্পেশালি আই অ্যাম কনসার্ন দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড ফ্রন্ট-এন্ড financial information and non-bona-fide travel history in your application। ঠিক আছে, সো বোঝাই যাচ্ছে যে যেই এজেন্সির মাধ্যমে এই ভিসাটা প্রসেস করেছিল তারা ক্লায়েন্টকে বলেছিল যে আপনার ডকুমেন্টস হেল্প করবো, ডকুমেন্টস এবং ব্যাংক হেল্প করবো। ব্যাংক হেল্পের বিষয়টি কি, মোস্ট অফ দি কেস যেটা হয় যে আপনি যখন ট্রাভেল এজেন্সি রান করা হয়, ট্রাভেল এজেন্সি রান করলে দেখা যায় অনেক ভিসা হয়, মানে যাদের প্রোফাইল ভালো তাদের তো ভিসা হয়। ঠিক আছে, সো এরকমই কারোর ভালো প্রোফাইলের বা ভালো ব্যাংক ব্যালেন্স আছে এরকম কোনো প্রোফাইল জাস্ট হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্টটাতে নামটা চেঞ্জ করে দিল আপনার। ঠিক আছে, নাম চেঞ্জ করে দিয়ে বলল যে ব্যাংক ডকুমেন্টস হেল্প করলো, কিংবা এই যে দেখেন, তো এই যে এই ভাইটা তারপর দেখেন এখানে লেখা আছে, প্লিজ নোট দ্যাট ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট ইউ হ্যাভ এঙ্গেজ ইন misrepresentation in submitting your application, you may be found to be inadmissible under section 41A of the Immigration and Refugee Protection Act. A finding such inadmissibility would render you inadmissible to Canada for a period of 5 years according to this section 42A। তো বিষয়টা হচ্ছে কি, ওনাকে দেখেন যে প্রথম লাইন যেটা ছিল এখানটায় যেটা বলেছিল যে এক তো হচ্ছে কি ফিনান্সিয়াল যে ডকুমেন্টস সেটা সে ফেক দিয়েছে, এবং নন বোনাফাইড ট্রাভেল হিস্ট্রি। তো ট্রাভেল হিস্ট্রি যেটা আছে দেখা যাচ্ছে যে হয়তো যে ভাইটা যে অ্যাপ্লিকেশনটা করেছে তার হয়তো কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না, তো ট্রাভেল হিস্ট্রিতে হিসেবে ফেক ভিসা কিছু স্টিকার লাগিয়ে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, দেন উনি 5 বছরের জন্য ব্যান হয়েছে। ঠিক আছে, একটা ব্যাপার দেখেন, আপনার যদি হচ্ছে কি ডকুমেন্টস ল্যাকিংস থাকে বা ডকুমেন্ট শর্ট থাকে, আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি রিজেক্ট হলে কিন্তু প্রবলেম নাই, কারণ আপনি রিজেক্ট হলে আপনি আপনার ডকুমেন্টসগুলো ইমপ্রুভ করে, আপনার ফিনান্সিয়াল এভিডেন্স ইমপ্রুভ করে বা ট্রাভেল হিস্ট্রি ইমপ্রুভ করে, আশেপাশে কিছু কান্ট্রিতে ভিজিট করে, কিন্তু সেটা ইমপ্রুভ করে আবার অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই যে আপনি ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করার কারণে যে ব্যান হলো 5 ইয়ার্সের জন্য, সে কিন্তু আর 5 ইয়ার্সের মধ্যে কোনো অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে,
আর যেটা হচ্ছে যে প্রিভিয়াসলি লাইক হয়তো কোনো কোনো সময় হচ্ছে কি ফেক ডকুমেন্টস দিয়ে এক দুইজন ভিসা পেয়েও গিয়েছে, ধরেন হাজারে এক দুইজন, হাজার অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ফেক ডকুমেন্টস দিয়ে এক দুজন হয়তো ভিসা পেয়ে গিয়েছে, এবং এজেন্সি সেই সাকসেসটাকেই বড় করে সবার কাছে প্রেজেন্ট করতেছে যে ফেক ডকুমেন্ট আপনার হিস্ট্রি ছাড়াও, ট্রাভেল হিস্ট্রি ছাড়াও বা ব্যাংক ফিনান্সিয়াল এভিডেন্স স্ট্রং হওয়া ছাড়াও আমরা আপনাকে ভিসা করে দিতে পারবো। কিন্তু ওই এক দুইজনের হিস্ট্রি দিয়ে যদি আরও হচ্ছে কি 100 জনকে কী বলে, আমরা বাংলা যেটাকে বলি টুপি পরায়, সেরকম টুপি পরানোতে চায়, তাহলে আপনাদের উচিত হবে না যে ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করাতে যাওয়ার। এতে করে সব দিকেই লস, আপনার নিজের লস, আমাদের দেশের লস। দেশের লস কীভাবে? যখন এই যে যখন অনেক বেশি মানুষ ফেক ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, সেটা কানাডার ভিসার জন্যই হোক কিংবা হচ্ছে গিয়ে ইউকের ভিসার জন্যই হোক কিংবা অস্ট্রেলিয়ার ভিসার জন্যই হোক, ফেক ডকুমেন্টস দিয়ে যখন অনেক বেশি অ্যাপ্লিকেশন যাবে, তারা তাদের ভেরিফিকেশন সিস্টেম আরও কঠিন করে দিবে এবং তাদের ভিসা রেশিও কমিয়ে দিবে বলতে পারেন, ঠিক আছে? সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যাদের ডকুমেন্টস ল্যাকিংস আছে বা কম ডকুমেন্টস আছে, তারা চেষ্টা করবেন তাদের ডকুমেন্টসটাকে ইমপ্রুভ করার, ফিনান্সিয়াল এভিডেন্সটাকে ইমপ্রুভ করার কিংবা ট্রাভেল হিস্ট্রিটা ইমপ্রুভ করে পরে আবেদন করার। এটা তো 5 ইয়ার্স, আমি এরকমও দেখেছি যে 10 ইয়ার্সের জন্য সাসপেন্ড হয়েছে, এরকমও আছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্ট দিয়ে ভিসার জন্য আবেদন করবেন। আর আপনাদের ভিসা প্রসেসের ক্ষেত্রে আপনাদের যদি কোনো হেল্প লাগে, কোনো ইনফরমেশনের দরকার হয়, আপনারা আমাদের এই গ্রুপে, গুডডি ট্রাভেল এইড, এই গ্রুপে পোস্ট করতে পারেন। এখানে অনেক স্কিল পার্সনরা আছে, অনেক ট্রাভেলাররা আছে যাদের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ভিসা আছে, তারা আপনাদের হেল্প করবে। এখানে দেখেন অনেকেই হচ্ছে গিয়ে এখান থেকে হেল্প নিয়ে ভিসা পেয়েছে, নিজের ভিসা নিজে প্রসেস করেছে। এনিওয়ে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।